হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ধারাবাহিক নোড.জেএস টিউটোরিয়াল সিরিজের পঞ্চম ভিডিও এটি। এর আগের ভিডিওতে আমি নোড.জেএসের গ্লোবাল অবজেক্ট এবং মডিউল সিস্টেম সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। সেখানে আমি দেখিয়েছিলাম এনপিএম এর মিলিয়নস অফ এক্সটার্নাল মডিউল ছাড়াও কোর নোড.জেএসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিল্ট ইন মডিউল আছে। এগুলো সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক্সটার্নাল মডিউল ইউজ করি অর নিজেরা মডিউল বানাই, সামহাও আমরা এই কোর মডিউলগুলোকেই ইউজ করছি। হয়তো বেশি কাজ করতে হয় বলে আমরা থার্ড পার্টি অনেক কিছু রিউজ করি আমাদের সময় বাঁচানোর জন্য, কিন্তু নোড.জেএসের ভিতরে যে মডিউলগুলো বিল্ট ইন দেওয়া আছে সেগুলো এতটাই পাওয়ারফুল যে এনপিএম থেকে এক্সটার্নাল কিছু ইউজ না করে, কোনো বাইরের মডিউল ইউজ না করে, শুধু নোডের কোর মডিউল দিয়েই একটা বিশাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন বানানো সম্ভব। সো আপনারা এই কোর মডিউলগুলোর গুরুত্ব বুঝতেই পারছেন। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে ব্রাউজারে কাজ করি তখন আমরা উইন্ডো, ডম এগুলো নিয়ে কাজ করি, রাইট? সেখানে আমাদের দুনিয়া ব্রাউজারের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু নোড.জেএস আমরা জানি কোনো মেশিন অর সার্ভারে রান করে, সো তার দুনিয়া কিন্তু ডিফারেন্ট। সেখানে ব্রাউজার নাই, বরং সেখানে আছে অপারেটিং সিস্টেম, ফাইল সিস্টেম, নেটওয়ার্ক এক্সেট্রা। ব্রাউজারে আমরা এই জিনিসগুলোর অ্যাক্সেস পেতাম না, কিন্তু নোডে পাবো। এই সিস্টেম রিলেটেড জিনিসগুলোর অ্যাক্সেস পাওয়ার জন্যই নোডের কোরে বেশ কিছু প্রয়োজনীয় বিল্ট ইন মডিউল দিয়ে দেওয়া হয়েছে, যেন আমরা প্রয়োজনীয় সব কিছুর অ্যাক্সেস পাই। আমরা যদি নোড.জেএসের অফিসিয়াল ওয়েবসাইট nodejs.org-তে যাই, তাহলে সেখানে যেয়ে আমরা যদি ডক সেকশনে যাই এবং এরপরে আমরা যদি লেটেস্ট এপিআই, যেহেতু আমি আমার মেশিনে 15.0.1 এপিআই ইনস্টল করেছি নোড.জেএসের ভার্সনটা, সো আমি ওইটার ডকুমেন্টেশনে যাচ্ছি। যাওয়ার পরে সেখানে গেলে আমরা বেশ কিছু কোর মডিউল দেখতে পারবো। বাই দ্য ওয়ে, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কোর মডিউল না। এর মধ্যে কিছু কিছু নর্মাল অবজেক্টও আছে, যেমন কনসোলও এখানে আমরা দেখতে পাচ্ছি, বাট কিছু কোর মডিউল এখানে আছে, যেমন ক্রিপ্টো, ঠিক আছে? তারপরে এই যে ইভেন্টস, ফাইল সিস্টেম, এইচটিটিপি, এগুলো হচ্ছে সব বিভিন্ন ধরনের কোর মডিউল, যেমন ওএস, পাথ, এগুলো। সো এই ডকুমেন্টেশনটা অনেক সময় অনেকের কাছে একটু ওভারওয়েলমিং লাগতে পারে, অনেক কমপ্লেক্স লাগতে পারে। সো এটার একটু মিনিমালিস্টিক সুন্দর ভার্সন আমি দেখেছি W3 স্কুলসে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখানে নোডের বিল্ট ইন মডিউলগুলোকে একসাথে খুব সুন্দর করে লিস্ট আকারে দেওয়া আছে এবং একটু রিডেবল জিনিসগুলো। এবং প্রত্যেকটা মডিউলে আমরা যেমন যে কোনো একটা মডিউলে যদি যাই, যেমন আমরা ডিএনএস মডিউলে গেলাম, সেখানে গেলে আমরা খুব সহজ ভাষায় এটার একটা পরিচিতি দেখতে পারবো। সো আপনারা যারা বিগিনার তাদের জন্য এটা খুবই এফেক্টিভ বলে আমার মনে হয়। সো আপনারা এটা দেখতে পারেন। সো এনিওয়েজ, এখানে যে মডিউলগুলো আছে তার মধ্যে আজকে আমি বেশ কিছু কোর মডিউল নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট মডিউলগুলো নিয়ে আলোচনা করব। সব মডিউলই ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্টেরও ইম্পর্টেন্ট, যেটা মোস্ট ইউজড হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখানোর কোনো মানে হয় না আমার কাছে মনে হয়, কারণ সেটা সময় নষ্ট হবে। সো আমি আজকে বেসিক্যালি ওএস মানে অপারেটিং সিস্টেম, এফএস মানে ফাইল সিস্টেম, ইভেন্টস, আমরা জানি নোড হচ্ছে ইভেন্ট ড্রিভেন একটা রান টাইম। সো এই ইভেন্ট ড্রিভেন কাজটা সে কীভাবে করে সেটা বেসিক্যালি এই ইভেন্টস মডেলের সাহায্যেই করে, তো সেটা নিয়েও আমি আলোচনা করব। এছাড়া যখন আমি এইচটিটিপি মডেল নিয়ে আলোচনা করব তখন আমি একটা নতুন সার্ভার ক্রিয়েট করে দেখাবো। ফার্স্ট টাইম আমরা আমাদের সার্ভার ক্রিয়েট করে দেখাবো। এছাড়া এখানে কোয়ারি স্ট্রিং আছে, যদিও কোয়ারি স্ট্রিং নিয়ে আমি আলোচনা করব না। এছাড়াও ইউআরএল আছে, খুবই ইম্পর্টেন্ট একটা মডিউল। তো তারপরে পাথ, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো এরকম বেশ কিছু মডিউল আছে। সো চলুন একটা একটা করে শুরু করি। প্রথম যে মডিউলটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে পাথ মডিউলটা। সো আমরা যদি পাথ মডিউলের ডকুমেন্টেশনে যাই, তাহলে এখানে দেখব অনেক ধরনের মেথড এবং অনেক ধরনের প্রপার্টি আছে। সো মেথড কোনগুলো? যেগুলো যে দেখতেই পাচ্ছি আমরা, ব্র্যাকেট আছে, সেগুলো সব মেথড। আর এই যে path.delimiter এটা একটা প্রপার্টি। সো পাথ মূলত কি করে? আমরা যে বিভিন্ন পাথ ইউজ করি, আমরা প্রোগ্রামাররা পাথ সম্পর্কে মোটামুটি পরিচিত। যেমন আমরা কোন পাথে এখন আছি, আমরা কোন ডিরেক্টরিতে আছি, কোন ফাইল পাথে আছি, অ্যাবসলিউট পাথে আছি নাকি রিলেটিভ পাথে আছি, এই পাথ রিলেটেড সমস্ত ইনফরমেশন আমাকে এই মডিউলটা দেয়, ঠিক আছে? সো আমরা কয়েকটা জিনিস দেখি একটু। যেমন ধরেন এখানে path.baseName, এটা একটা মেথড আছে। সো চলুন আমরা প্রথমে পাথটাকে রিকোয়ার করে নিয়ে আসি। সো আমরা জানি যে কোনো একটা মডিউল রিকোয়ার করতে হলে এই যে এভাবে রিকোয়ার করতে হয়, তাই না? সো আমরা এইভাবেই রিকোয়ার করব, কনস্ট্যান্ট path ইজ ইকুয়াল টু রিকোয়ার পাথ। বাই দ্য ওয়ে, এই পাথটা কিন্তু আপনাদেরকে npm ইনস্টল দিয়ে নিয়ে আসতে হবে না, কারণ এটা নোডের কোর মডিউল, ঠিক আছে? আচ্ছা, পাথ আমি নিয়ে আসলাম। তারপরে আমি কি করব? ধরেন আমাদের যে পাথটা
আমরা এখানে যদি দেখি আরেকবার ডকুমেন্টেশনটা, আমি ইউজ করতে চেয়েছি পাথ ডট বেজ নেম। সো সে এক্সপেক্ট করে একটা পাথ। সো আমরা এখন কারেন্ট পাথে মানে আমরা এই ফাংশনটাকে একটা পাথ যদি পাঠিয়ে দিই, এই যে পাথ ডট বেজ নেমের মধ্যে যদি আমি একটা পাথ পাঠিয়ে দিই, তাহলে সে কিছু একটা দিবে। সো পাথ আমাদের একটা দরকার। সো আমরা ভিএস কোডে পাথ পাওয়ার জন্য ধরেন এই ফাইলটার পাথই আমি দিব, ইন্ডেক্স ডট জেএস এর। সেই পাথটাকে আমরা জাস্ট এই রাইট ক্লিক করে আমরা যদি কপি পাথ দেই, তাহলে আমরা পেয়ে যাব। সো ধরুন আমরা আমাদের পাথটাকে মাই পাথ নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রাখলাম, আমাদের এই পাথটা। বাই দ্য ওয়ে, যারা আপনারা উইন্ডোজ ইউজার, তাদের ক্ষেত্রে পাথের চেহারা এরকম হবে না। আপনারা জানেন যে উইন্ডোজের ক্ষেত্রে পাথের চেহারা অনেকটা এরকম হবে, এবং আপনারা অলরেডি দেখছেন আমার এডিটরও লাল দিচ্ছে। এই ফরম্যাটের, এই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ যেটা, হ্যাঁ, এই ফরম্যাটের পাথ অ্যাকসেপ্ট করবে না, কারণ নোড বেসিক্যালি ইউনিক্সের উপর বেস করে করা হয়েছিল। সো প্রথম কথা হচ্ছে সে এই উইন্ডোজের মতো এরকম কি বলবো, ব্যাকওয়ার্ড স্ল্যাশ যেটা, ঠিক আছে, এইটা হচ্ছে তারা করবে না, অ্যাকসেপ্ট করবে না। সো যেটা করতে হবে, সমস্ত এইগুলাকে জাস্ট এটা দিয়ে রিপ্লেস করে দিতে হবে আপনাদের ক্ষেত্রে, ঠিক আছে? এটা মনে রাখবেন, এবং এটা ডকুমেন্টেশনেও দেওয়া আছে, একটু ডিটেল পড়লেই দেখতে পারবেন। সো আমি যেহেতু ইউনিক্সে কি বলে ম্যাকে আছি, সো আমি আমার যা আছে সেটাই আমি নিলাম, এবং আমরা প্রথম আমাদের যে পাথের যে ইয়েটা, পাথ ডট বেজ নেম, তাই না? পাথ ডট বেজ নেম, এবং সে এক্সপেক্ট করে একটা পাথ। সো আমি আমার মাই পাথটা পাস করে দিলাম তার কাছে, ঠিক আছে? সো আমি এখন দেখি নোড ইন্ডেক্স আমার রান করে দেখি, এই দেখেন সে আমাকে পাথের বেজ নেমটা দিচ্ছে। আমি যে পাথটা দিয়েছিলাম তার বেজ নেম, ফাইলের যে বেজ নেম সেটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো আমরা এরকম আরও কয়েকটা দেখি, যেমন ধরেন পাথ ডট ডিআইআর নেম। আমরা যদি ডিআইআর নেম নেই, তাহলে কি আর আউটপুট আসবে? দেখেন পুরা ডিরেক্টরি নেম, মানে কোন ডিরেক্টরিতে এই ফাইলটা আছে সেটা দিয়ে দিয়েছে আমাকে, টোটাল পাথটা তার, ঠিক আছে? আচ্ছা, এছাড়া ধরেন পাথ ডট ইএক্সটি নেম, হ্যাঁ? সো পাথ ডট যদি আমি ইএক্সটি নেম দিই এবং একইভাবে আমার ফাইলটা রান করি, ডট জেএস, মানে আমার এক্সটেনশন হচ্ছে ডট জেএস, সেটাও আমি পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা আছে দেখেন পাথ ডট পার্স। আমি যদি পাথ ডট পার্স দেই, আরেকবার রান করলাম, দেখেন এবার আমাকে সে একটা অবজেক্ট দিয়েছে, ঠিক আছে? সো অনেক কিছু পেয়ে যাচ্ছি আমি। প্রথমে আমি পেয়ে যাচ্ছি রুট ফোল্ডারটা, এটা কি রুটে আছে কিনা সেই রুট ফোল্ডারের পাথ। তারপরে হচ্ছে ডিরেক্টরি, পুরো ডিরেক্টরি যেটা এর আগে আমরা নিলাম সেটাও এখানে আছে, বেস ফাইল নেমটাও এখানে আছে, এক্সটেনশনটাও এখানে আছে, এবং ফাইলের নামটাও এখানে আছে। সো এরকম অনেক ইনফরমেশন আসলে এই পাথ মডিউলটা আমাদেরকে দিচ্ছে। সো এইগুলো একটা একটা করে ধরে ধরে দেখানোর আসলে প্রয়োজন নাই, এটা আপনারা নিজেরা একটু পড়াশোনা করলেই দেখতে পাবেন, এখানে নাথিং ফ্যান্সি। সো আপনারা যদি সময় পান, আপনারা একটা একটা করে দেখতে পারেন রান করে করে। সো বেসিক্যালি আমি জাস্ট ইউজ করাটা দেখালাম যে ডকুমেন্টেশন থেকে কিভাবে আমরা এই পাথ মডিউল বা অন্যান্য মডিউলগুলোও আমরা কিভাবে এক্সপ্লোর করতে পারি। তো আশা করি পাথ মডিউলটা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব আরেকটা ইম্পর্টেন্ট মডিউল, যেটা হচ্ছে ওএস মডিউল। ওএস মডিউলের ডকুমেন্টেশনে যদি আমরা যাই, তাহলে আমরা ওই পাথের মতোই এরকম অনেকগুলো মেথড এবং প্রপার্টি পাবো, ঠিক আছে? সো আগের বারের মতোই যেভাবে আমরা পাথটাকে নিয়ে এসেছিলাম, সেভাবে আমরা ওএসটাকেও নিয়ে আসলাম। এরপরে আমরা যে কোনো একটা মেথড দেখি, ধরেন ওএস ডট প্ল্যাটফর্ম, এই মেথডটা ধরেন আমরা দেখব। তো আমি লিখলাম console ডট লগ ওএস ডট প্ল্যাটফর্ম, দেখি কি আউটপুট আসে। নোড ইন্ডেক্স ডারউইন, ঠিক আছে? আমার প্ল্যাটফর্মের নাম দিচ্ছে ডারউইন। সো আপনাদের হয়তো প্ল্যাটফর্মের নাম আলাদা আসবে। সো এটা একটা আমরা দেখলাম যে সে আমাকে আমার অপারেটিং সিস্টেমের নামটা দিচ্ছে, ঠিক আছে? প্ল্যাটফর্মের নামটা দিচ্ছে। তারপরে ধরেন ওএস ডট হোম ডিআইআর, আরেকটা হোম ডিআইআর, এটা যদি আমি এখানেই করি, দেখেন আমার হোম ডিরেক্টরি, আমার যে অপারেটিং সিস্টেম সেটার হোম ডিরেক্টরিটা আমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আরও কত ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন ধরেন ওএস ডট ফ্রি মেম, মানে এটা হচ্ছে ফ্রি মেমোরি, আমার মেমোরি কতটুকু ফ্রি আছে সেটা দেখানোর কথা। দেখি আমরা, এই যে সম্ভবত বাইটসে দেখাচ্ছে। সো এই যে, ঠিক আছে? সো ফ্রি মেমোরি আমরা পেয়ে যাচ্ছি। সো অপারেটিং সিস্টেম সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা কখনো জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে কল্পনা করতে পারবেন, কখনোই আমরা পাই না, কিন্তু এখন আমরা পাচ্ছি, যেন যখন সার্ভারে জিনিসটা রান করবে তখন সার্ভারের সমস্ত অপারেটিং সিস্টেমের ইনফরমেশন যেন আমরা নিতে পারি, সেই জন্যই এই কোর মডিউলটা দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আরও আমি যদি একটু কমপ্লেক্স দেখি, যেমন ধরেন ওএস ডট সিপিইউস, এটা হচ্ছে আমার কয়টা কোর আছে সেই কোর সম্পর্কে আমাকে বলে। যেমন আমরা যদি আউটপুটটা দেখলেই বুঝবেন, সরি, ওএস ডট সিপিইউস। সো আমি যদি চালাই, এই যে
আমি একটু বড় করি। দেখেন আমার যে কয়টা কোর আছে, 4টা কোর, ঠিক আছে, 4টা না, আমার 1 2 3, হ্যাঁ 4টা কোর দেখাচ্ছে। প্রত্যেকটা কোর সম্পর্কে আমাকে স্পিড এবং প্রত্যেকটা মানে সম্পর্কে কিছু ইনফরমেশন দেখাচ্ছে, ঠিক আছে। সো আশা করি আপনারা পাথ মডেলের মতো ওএস মডেল খুব সিম্পল, এরকম আরও অনেক মেথড এবং প্রপার্টি আছে, এগুলো আপনারা একটু এক্সপ্লোর করে দেখতে পারেন, ঠিক আছে। সো এটা ছিল ওএস মডেল। এবারে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মডিউল, সেটা হচ্ছে ফাইল সিস্টেম মডিউল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এফএস, সংক্ষেপে লেখা হয় এফএস। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি W3 স্কুলসের ডকুমেন্টেশনে চলে এসেছি, কারণ Node.js এর ডকুমেন্টেশনটা অনেক হিজিবিজি, পড়তে সমস্যা হয়, বিগিনারদের জন্য আসলে বিগিনার ফ্রেন্ডলি না। এই কারণে আমি রেকমেন্ড করব W3 স্কুলসের এই মডিউলের এই ডকুমেন্টেশনের লিস্টটা ফলো করতে। আপনাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, প্লিজ দেখে নেবেন। সো এই যে দেখেন এফএস মডিউলটা, হ্যাঁ, এই এফএস মডিউলটা হচ্ছে ফাইল সিস্টেম নিয়ে কাজ করে। তো আমরা যে এর আগে দেখেছি অপারেটিং সিস্টেম নিয়ে কিভাবে কাজ করতে হয়, ফাইল সিস্টেম নিয়ে নর্মালি যখন আমরা কাজ করি তখন বেসিক্যালি আমরা কি কাজ করি? আমরা বেসিক্যালি ফাইল রিড করি, ফাইলে রাইট করি, বা ফাইলকে হয়তো রিনেম করব, বা ফাইল ডিলিট করব, বা ফাইলে কোনো কিছু যোগ করব, এক্সেট্রা এক্সেট্রা, রাইট? সো ফাইল সিস্টেমকে ওই একইভাবে আনার জন্য জাস্ট আগের বারের মতোই রিকোয়ার এফএস, এবং এটাও npm ইনস্টল দিয়ে আনা লাগবে না, কোর মডেল। হ্যাঁ, এখন ধরেন প্রথমে আমরা একটা ফাইল ধরেন রাইট করবো, একটা নতুন ফাইলে কিছু লিখে সেটা ধরেন সেভ করব। সো সেটা করার জন্য এফএস ডট রাইট ফাইল সিঙ্ক, এটা, ঠিক আছে, এটা হচ্ছে এটার কি বলবো ফাংশনটা। সো এইটা যেটা করে কি করবো, আমি ফাইল রাইট করবো, তাই না? প্রথমে যেটা নেয় সেটা হচ্ছে ফাইলের নাম। ধরেন আমি ফাইলের নাম দিলাম myfile.txt, হ্যাঁ। তারপরে হচ্ছে ফাইলে আমি কি লিখতে চাই সেটা, হ্যালো, ধরেন লিখলাম হ্যালো প্রোগ্রামার্স, ঠিক আছে। এই দুটা জিনিস দিলেই এনাফ। সো এখন যদি আমরা এটাকে সেভ করি, দেখেন আমার myfile.txt নামে একটা ফাইল এসে গেছে এবং সেখানে হ্যালো প্রোগ্রামার্স আছে, ঠিক আছে। সো এই যে আমরা ফাইল রাইট করে ফেললাম কত সুন্দর একটা ফাংশন দিয়ে, রাইট? আচ্ছা, এখন ধরেন এই যে ফাইলে আমি রাইট করলাম, আমি যদি এই একই কাজ আরেকবার করি, ধরেন এবার দিলাম হ্যালো প্রোগ্রামার্স হাউ আর ইউ, এটা দিলাম, আপনাদের কি মনে হয় এখন কি হবে? চলেন দেখি যে ফাইলটা কি নতুন করে মানে হ্যালো প্রোগ্রামার্স তারপরে হাউ আর ইউ আসবে, নাকি হ্যালো প্রোগ্রামার্স রিপ্লেস হয়ে যাবে, হয়ে হাউ আর ইউ আসবে। চলেন দেখি, মাই ফাইলে যাই, দেখেন রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, সো আপনারা মনে করতে পারেন সেটা তো আমার কাজ না। আপনার যদি মনে হয় থাকে যে না, আমি এটা আসলে রিপ্লেস করব না, আমি আসলে এটাকে অ্যাপেন্ড করব, মানে ফাইলের সাথে কিছু একটা যোগ করে দিব, তাহলে যেটা আপনাকে করতে হবে জাস্ট রাইট ফাইল সিঙ্কের জায়গায় অ্যাপেন্ড ফাইল সিঙ্ক দিতে হবে, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে লিখি, এই দেখেন হ্যালো প্রোগ্রামার্স তারপরে হাউ আর ইউ, অ্যাপেন্ড হয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা, সো এটা তো গেল হচ্ছে আমাদের ফাইল রাইট করা, তাই না? এবার আমরা দেখব ফাইল কিভাবে রিড করতে হয়। একই রকম সেম সিস্টেম, জাস্ট রিড ফাইল সিঙ্ক। হ্যাঁ, রিড ফাইল সিঙ্ক, ফাইলের নাম মানে আমি কোন ফাইলটা রিড করতে চাচ্ছি, দ্যাটস ইট, আর তো কিছু লাগার কথা না, তাই না? কিন্তু সে নিশ্চয়ই আমাদেরকে ওই ফাইলের কন্টেন্ট দিবে, ফাইল যেহেতু আমি রিড করতে চাচ্ছি। সো কন্টেন্টটা নেওয়ার জন্য আমি একটা কনস্ট্যান্ট নিলাম, ধরেন নিলাম ডেটা। এবার console.log করলাম ডেটা, দেখি আমরা কি পাই। দেখেন অদ্ভুত একটা জিনিস দিচ্ছে আপনাকে, বাফার। Node.js এ আরেকটা ডিফারেন্ট টাইপ অফ ডেটা টাইপের মতো কল্পনা করতে পারেন, একটা ডিফারেন্ট টাইপ অফ ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে বাফার এবং স্ট্রিম। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং বেশ কমপ্লেক্স একটা টপিক। এই টপিকটা আজকে আমি আলোচনা করব না, এই টপিকটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। পারফরমেন্ট Node.js মানে খুব বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, Node.js ডেভেলপারদের এটা খুব ভালোভাবে জানা দরকার। সো ওটা নিয়ে ডিটেল করতে গেলে আজকে আমার মেইন যে পারপাস মডিউল, মানে কিছু কোর মডিউল দেখানো, সেটা হয়ে উঠবে না, যার কারণে আমি সেটা নিয়ে সেপারেট ভিডিও দিব, হয়তো পরের ভিডিওতেই দিব। সো এই কারণে আমি স্ট্রিম এবং বাফার নিয়ে বললাম না। শুধু এটা মনে রাখেন আপাতত যে এটা একটা সেপারেট ডেটা টাইপ, যেটা হচ্ছে বাইনারি ফরম্যাট অফ ডেটা। হ্যাঁ, মানে আমাদের এই myfile.txt যে ডেটাটা আছে সেটা একটা টেক্সট ফরম্যাটে আছে, সেটা বাইনারি ফরম্যাট হচ্ছে সে আমাকে রিড ফাইল সিঙ্ক দেয়। সো এটার যদি অরিজিনাল কন্টেন্ট আমাকে নিতে হয় তাহলে এটার একটা মেথড আছে, সেই মেথডটা হচ্ছে কি, এইটা ডট টু
স্ক্রিন। আমি যদি জাস্ট এটা কল করে দিই, তাহলে আমি যদি এখন রান করি, এই যে এখন আপনি অরিজিনাল ডেটাটা পাচ্ছেন। ঠিক আছে, সো এইটা হলো ফাইল কিভাবে রিড করতে হয়। আচ্ছা, এবার আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বলবো, এটা খুবই মন দিয়ে শুনবেন। এই যে দেখেন, আমি এখানে রিড ফাইল সিঙ্ক লিখেছি, হ্যাঁ, এর আগে রাইট ফাইল সিঙ্ক লিখেছিলাম, অ্যাপেন্ড ফাইল সিঙ্ক লিখেছিলাম। এই যে সিঙ্ক শব্দটা আমি লিখছি, হ্যাঁ, আপনারা যদি ডকুমেন্টেশন দেখেন সেখানে দেখবেন এই ফাংশনেরই দুইটা ভার্সন আছে, শুধু রিড ফাইলও একটা আছে, শুধু রাইট ফাইলও আছে, আবার রাইট ফাইল সিঙ্ক আছে। প্রত্যেকটা ফাংশনেরই একটা করে সিঙ্ক এবং আরেকটা নর্মাল আছে। হ্যাঁ, এইটা কেন? এটার কারণটা হচ্ছে, আপনারা যারা আমার নোটজেস টিউটোরিয়াল সিরিজ ফলো করছেন এবং আমার জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের আলোচনাও দেখেছেন, তারা অলরেডি অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানেন। সেটা নিয়ে আমি ডিটেলস এখন আর বলবো না, কারণ অ্যাসিন জাভাস্ক্রিপ্ট নিয়ে আমার ডেডিকেটেড 1 ঘন্টার টিউটোরিয়াল আছে। আশা করি সেটা দেখে সবার ক্লিয়ার হয়ে গেছে। প্লাস আমি নোটজেস টিউটোরিয়াল শুরুই করেছিলাম নোটজেস কীভাবে কাজ করে সেগুলো দিয়ে। সেখানে আমি বলেছিলাম যে নোটজেস অ্যাসিনক্রোনাস ওয়েতে বাই ডিফল্ট কাজ করে, মানে অ্যাসিনক্রোনাস নন ব্লকিং ওয়েতে কাজ করে। কিন্তু আমরা এই যে ফাইল সিস্টেম থেকে ডেটা রিড করছি না, এই ডেটাটা ফাইল সিস্টেম অপারেশন, এটা কিন্তু আইও অপারেশন, সেটাও আমি আমার আগের টিউটোরিয়ালে বলেছিলাম। এই আইও অপারেশনের কাজটা কিন্তু মেইন থ্রেডের করার কথা না, এই কাজটা তার করানোর কথা অন্য কাউকে দিয়ে, ফাইল সিস্টেমকে দিয়ে। ঠিক আছে, এই জিনিসটা ওএস এর ক্ষেত্রে হবে না, অপারেটিং সিস্টেম মডেলে হবে না, কারণ সেটা তাকে মেইন থ্রেডকেই করতে হবে। কিন্তু ফাইল সিস্টেম, ডেটাবেস থেকে ডেটা রিড করা বা নেটওয়ার্ক থেকে এইচটিটিপি থেকে ডেটা আনা, এই কাজগুলো কিন্তু আরেকজনের করার কথা। সেটা আমি এর আগে আমার টিউটোরিয়ালে বারবার বলেছি, প্লিজ দেখে নেবেন, আমার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। সো তার মানে এই যে রিড ফাইলের কাজটা যদি আমি সিঙ্ক লিখি, তার মানে হচ্ছে সোজা কথা সিনক্রোনাস, মানে তাহলে আমি সিনক্রোনাস ওয়েতে করছি, মানে আমি মেইন থ্রেডকে ব্লক করে রাখছি, আমি অ্যাসিনক্রোনাস ফিচারটা ইউজ করছি না। দ্যাটস দ্য বিউটি অফ নোটজেস, যে আপনাকে সে সিন ক্যাসিং দুইটা অপশনে দিয়ে দিয়েছে, কিন্তু সে রেকমেন্ড করবে 100%, 200% রেকমেন্ড করবে, আমিও করবো, সেটা হচ্ছে যতটা বেশি পারবেন অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করবেন। যেখানে আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, পারছেনই না, তখন সিঙ্ক ইউজ করবেন। ঠিক আছে, সো যখন আমি রিড ফাইল সিঙ্কটা তুলে দিচ্ছি, তখন এটা অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করবে। এখন অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করা মানে কি? সোজা কথা, এইভাবে রিড করতে করতে এই লাইনে এসে যেই দেখবে অ্যাসিনক্রোনাস দিয়ে দিবে আইওকে, পরের লাইনে চলে যাবে। সো এইবার এই নিচের লাইনটা আগে প্রিন্ট হওয়ার কথা, আর এই লাইনটা মানে এই কাজটা পরে হওয়ার কথা। সো তার মানে আমরা জানি যখনই কোনো কাজ পরে হয়, হ্যাঁ, অ্যাসিনক্রোনাস হয়, তখন তার একটা কল ব্যাক লাগে, মানে হয়ে যাওয়ার পরে, মানে সে তো এখানে পেন্ডিং রেখে পরের লাইনে চলে যাবে, আরেকজনকে দিয়ে চলে যাবে। সো যখন আরেকজনের হয়ে যাবে, তখন সে তো একটা কল ব্যাক কল করবে, তাই না? সে একটা কল ব্যাক আমাদেরকে জানতে হবে, সেই কল ব্যাকটা আমাদেরকে এখানে পাস করে দিতে হবে। দ্যাটস ইট। এবং নোটজেসের সমস্ত মডিউলেই অলমোস্ট এটা সেম। থার্ড পার্টি প্যাকেজ যাই কিছু ইউজ করেন না কেন, সবাই এই প্যাটার্নটা ফলো করে। সেটা হচ্ছে এই যে কলব্যাক ফাংশনটা, সেখানে দুইটা জিনিস থাকে। প্রথমে হচ্ছে এরর, তারপরে হচ্ছে ডেটা। হ্যাঁ, সবসময় এররটা আগে থাকে। এর কারণটা হচ্ছে এই দুটার মধ্যে যে কোনো একটা নাল হয়, দুইটাই একসাথে নাল হবে না, এই দুটার মধ্যে যে কোনো একটা নাল হবে। যদি এরর না থাকে তাহলে ডেটা পাবেন, আর যদি এরর থাকে তাহলে ডেটা পাবেন না, এই হচ্ছে সোজা কথা। সো কলব্যাক ফাংশনে এরর এবং ডেটা দুইটা প্যারামিটার থাকবে। এবং এখানে যদি আমি এখন console.log এই যে ডেটাটা আমি পেয়েছি, সেই ডেটা ডট টু স্ট্রিং করলে আমরা মেইনলি এবার ডেটাটা পাবো। এই যেহেতু এখানেও ডেটা দিয়েছি আমি, সো এবার এটা করার দরকার নাই, আমার এটাকে কোনো ইয়ের মধ্যে রাখার দরকার নাই। সো আমি যদি এখন চালাই, এই দেখেন এবার সেম কাজটা হয়েছে, কিন্তু এটা অ্যাসিনক্রোনাস হতে হয়েছে। চেক করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটা লাইন লিখতে পারি, ধরেন হ্যালো। ডেফিনেটলি এই লাইনটা আগে প্রিন্ট হবে, হ্যালোটা, এই যে হ্যালোটা আগে প্রিন্ট হয়েছে, তার মানে এটা অ্যাসিনক্রোনাস হইতে পরে এসছে, তার মানে একটু সময় লেগেছে, সেটা বুঝতেই পারছেন। সো এখন আমরা সুন্দরভাবে করছি, আমরা ইভেন্ট লুপকে ব্লক করে রাখছি না। সো যখন এই কাজটা হবে, তখন অন্য কেউ অন্য কোনো কাজ, অন্য কোনো রিকোয়েস্ট যদি আসে, সেটা হচ্ছে প্রসেস করতে পারবে, বিকজ ইভেন্ট লুপ তখন ফাঁকা। ক্লিয়ার? সো আশা করি আপনারা এইভাবে সিনক এবং অ্যাসিনকের এই ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানে নোটজেস নিয়ে সারাটা জীবন মানে যদি কাজ করেন, তাহলে এই অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করার চেষ্টা করবেন। সো এটা ছিল আমার এফএস মডিউলের পুরোপুরি ডেসক্রিপশন। আশা করি বুঝতে পেরেছেন। এফএস এর আরও অনেক মেথড আছে, প্রত্যেকটা মেথড ধরে ধরে দেখানো আজকে আমার উদ্দেশ্য না, এটা আপনারা স্টাডি করে নেবেন। ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম, রাইট করা, রিড করা, অ্যাপেন্ড করাও দেখিয়ে দিলাম, এরকম রিনেম আছে, হ্যাঁ, এরকম ডিলিট আছে, মানে আনলিঙ্ক, হ্যাঁ, অনেক কিছু আছে। প্লিজ একটু দেখে নেবেন ডকুমেন্টেশন, এটা আপনাদের হোম টাস্ক থাকবে। ঠিক আছে, ওকে, এবার আমরা পরে আরেকটা ইম্পর্টেন্ট মডেল দেখব।
নোড.জেএস নিয়ে কাজ করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে মডিউলটা সেটা হচ্ছে নোড.জেএসের ইভেন্ট মডিউল। হ্যাঁ, তো এই ইভেন্ট মডিউলটা আলটিমেটলি নোড.জেএসের অন্যান্য সমস্ত মডিউলের মানে ইনফ্যাক্ট পুরো নোড.জেএস ইকোসিস্টেমেরই একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিল্ডিং ব্লকস আমরা বলতে পারি। কারণ নোড.জেএসের যদি ডেসক্রিপশনে আমরা দেখবো অনেক জায়গাতে ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন যে নোড.জেএসকে বলা হয় একটা ইভেন্ট ড্রিভেন রান টাইম, মানে নন ব্লকিং ইভেন্ট ড্রিভেন রান টাইম। হ্যাঁ, মানে সব কিছুই সে ইভেন্টের উপরে বেস করে। এখন এই ইভেন্টটা মানে যদি আমি বাংলায় বলি, নর্মালি ইভেন্ট বলতে আমরা কি বুঝি, মানে কোনো একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ইভেন্ট। হ্যাঁ, মানে সেটা যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, বাংলায়ও যেটা আমরা বুঝি এখানেও তাই, যে কোনো একটা অ্যাকশন ঘটেছে বা কোনো একটা ইভেন্ট ঘটেছে। হ্যাঁ, সেটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা ইভেন্ট বা কোনো একটা কিছু হয়েছে, সামথিং হ্যাজ হ্যাপেন্ড, সেটা হচ্ছে ইভেন্ট। তো এই ইভেন্টের ডকুমেন্টেশন যদি আমরা দেখি, আমরা যদি এখানে দেখবো যে ইভেন্ট এমিটার বলে একটা ক্লাস আছে। হ্যাঁ, আচ্ছা, এমিট শব্দের অর্থ কি? এমিট শব্দের অর্থ হচ্ছে বের করা, হ্যাঁ, বা করা। হ্যাঁ, তো ইভেন্ট এমিট করা মানে হচ্ছে, মানে ইংলিশে এমিট বলে, বাংলায় যদি বলি তাহলে হচ্ছে একটা ইভেন্ট এমিট করা মানে হচ্ছে একটা ইভেন্ট রেইজ করা আর কি, মানে একটা ইভেন্ট হয়েছে সেটা আমি বলছি। সো আমরা নোড.জেএসে ডিফারেন্ট মানে নিজের বানানো একটা ইভেন্ট রেইজ করতে পারি। লাইক ধরেন আমরা যদি আরেকটু সংক্ষেপে একটা সহজ এক্সাম্পল দিই, যেমন ধরেন আমরা যখন স্কুলে ছোটোবেলায় মানে আমাদের যখন একটা পিরিয়ড শেষ হতো, তখন সামওয়ান একটা পিরিয়ড শেষ হলে সে ঘন্টা বাজাতো, তাই না? সো সে একটা ইভেন্ট রেইজ করতো। হ্যাঁ, তো যখনই আমার এই পিরিয়ডটা শেষ হতো সেটা হচ্ছে একটা ইভেন্ট, সেই ইভেন্টটা ঘন্টা বাজিয়ে সে রেইজ করতো। ঠিক আছে, এবং এই যে ইভেন্টটা যখন হয়, হ্যাঁ, তখন মানে ইভেন্টটা যে হয়েছে সেটা আবার আমরা নোড.জেএসের ক্ষেত্রে জানতে পারি যে সামথিং হ্যাজ হ্যাপেন্ড। হ্যাঁ, সেটাও নোড.জেএস আমাকে জানায়, এবং হয়ে গেলে কি করতে হবে সেটাও আমরা ঠিক করতে পারি। সো এক্সাম্পল দিলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো চলুন দেখি এক্সাম্পলটা। তো আমরা আগের বারের মতোই এই মডিউলটাকেও নিয়ে আসছি, বাট এখানে নিয়ে আসার সময় একটু ডিফারেন্ট হবে। আমি ধরেন এর আগে তো ছোটো হাতের দিয়ে লিখতাম, এবার বড় হাতের দিয়ে লিখেছি। কেন লিখেছি সেটা আমি বলছি। আমি জাস্ট আগে রিকোয়ার করে ফেলি ইভেন্টস। বাই দ্য ওয়ে মনে রাখবেন এটা কিন্তু ইভেন্ট না, ইভেন্টস মডেলটার নাম। আচ্ছা, সো এখন এই যে ইভেন্ট এমিটার, এটাকে আমি বড় হাতের কেন লিখলাম? কারণ এই ইভেন্ট এমিটার হচ্ছে এই যে রিকোয়ার্ড যে ইভেন্টস, সে আসলে একটা ক্লাস দেয় আমাকে। সো আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে ক্লাসগুলোকে, জাভাস্ক্রিপ্টে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাসের কনভেনশন হচ্ছে বড় হাতের লেটার দিয়ে লিখতে হয়। ঠিক আছে, সো যার কারণে এইভাবে লেখা হয়েছে। এবং আমরা এটাও জানি যে ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট। হ্যাঁ, মানে কোনো রিয়েল লাইফ অবজেক্ট না, সে হচ্ছে একটা ব্লু প্রিন্ট বা একটা স্ট্রাকচার। যেমন ফর এক্সাম্পল যদি হিউম্যান একটা ক্লাস হয়, সেখানে বিভিন্ন ধরনের মেথড এবং প্রপার্টি থাকতে পারে, যেমন হিউম্যানের নাম, এজ, এগুলা। ঠিক আছে, এবং সেখানে কিছু মেথড থাকতে পারে যেমন প্লে, ইট, রান, এক্সেট্রা। যখন আমি একটা এই ক্লাসটা কিন্তু কোনো একটা পার্টিকুলার মানুষকে রিপ্রেজেন্ট করে না, সে হচ্ছে মানুষের ওভারঅল স্ট্রাকচারটাকে রিপ্রেজেন্ট করে, কেমন হওয়া উচিত। যখন আমি একটা রিয়েল লাইফ মানুষকে তৈরি করি, লাইক ধরেন রহিম, তখন আমি কি করি, নিউ হিউম্যান এভাবে করি, তাই না? সো এখানেও ব্যাপারটা ঠিক তাই। আমি ইভেন্ট এমিটারটাকে ফার্স্টে মডিউলটাকে নিয়ে আসলাম এবং সেটা একটা ক্লাস পেলাম। ঠিক আছে, আমি এবার একটা রিয়েল লাইফ এমিটার অবজেক্ট এভাবে পাবো, ইভেন্ট এমিটার। ঠিক আছে, মানে আমরা আমাদের উদ্দেশ্য কি, ইভেন্ট দিয়ে আমরা নিজস্ব একটা ইভেন্ট যেন রেইজ করতে পারি। সেই রেইজ করার জন্য রেইজার বা এমিটার, হ্যাঁ, সেটা হচ্ছে এটা, এই অবজেক্টটা। সো এই অবজেক্টটাকে কাজে লাগিয়ে আমি সব কাজ করব। সো আমাকে ব্লু প্রিন্টটা সে দিয়ে দিয়েছে ইভেন্ট এমিটারের মধ্যে। আমি ইচ্ছা মতো এখন এমিটার 1, এমিটার 2, এমিটার 3 নিজের মতো করে অসংখ্য এমিটার বানাতে পারি। সো এমিটার দিয়ে আমরা আসলে ইভেন্ট রেইজ করতে পারি, এটা আপাতত মনে রাখেন। আচ্ছা, সো এই যে এমিটার আমি করলাম, এখন এই এমিটারকে কাজে লাগিয়ে যদি আমি একটা ইভেন্ট রেইজ করতে চাই, মানে একটা ঘটনা ঘটেছে এটা আমি জানান দিতে চাই নোড.জেএসকে, আমি লিখলাম রেইজ অ্যান ইভেন্ট কমেন্টে। কিভাবে করব সেটা? এই যে বললাম এমিটার ডট এমিট। সো এটা জাস্ট এই যে আপনারা দেখেন, এই যে এমিটার যে ক্লাসটা, তার একটা মেথড আছে এমিট, এই যে এমিট। হ্যাঁ, সো এই মেথডটাকে কাজে লাগিয়ে আমি আসলে একটা ইভেন্ট এমিট করলাম বা রেইজ করলাম, এবং সেই ইভেন্টটার নাম দিলাম, ধরেন ঘন্টা বাজানোর এক্সাম্পলটা দিয়েই বলি, ধরলাম এটা দিলাম বেল রিং। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইভেন্ট, মানে ঘন্টা বেজেছে। হ্যাঁ, এই ইভেন্টটা আমি রেইজ করলাম, এমিটার ডট এমিট। জাস্ট এই শব্দগুলো দেখে কনফিউজড হবেন না, আলটিমেটলি আমি করলাম কি, একটা ইভেন্ট রেইজ করলাম আসলে। তো আমি যদি এটা এখন রান করি, কিছুই হবে না,
কারণ আমি একটা ইভেন্ট রান করে দিয়েছি, নোড সেটা জানে, কিন্তু আমি তো আর কিছু করি নাই। ইভেন্ট হলে কি হবে সেগুলো কিছু করি নাই, সো কিছু হবে না। সো আমি যদি রান করি এখন, দেখেন কিছু হয়নি। সো কিছু হওয়ার জন্য তাহলে আমাকে সেটা ডিফাইন করতে হবে। মানে এই ইভেন্ট হলে আমাকে কি করতে হবে, মানে ইভেন্টের একটা লিসেনার লাগবে। মানে ঘন্টা তো বেজেছে, কিন্তু শুনতে তো হবে, তাই না? সো আমরা ঘন্টা শোনার পরে কি করি, আমরা হইচই শুরু করি যে স্যার বা ম্যাডাম আমার আপনার ক্লাস শেষ জানগা, ঠিক আছে? সো ব্যাপারটা ওইরকম। তো তার মানে আমাদেরকে একটা ইভেন্ট লিসেনার রেজিস্টার করতে হবে, যে সেই লিসেনার মানে বসে থাকবে, সে জানে যে বেল রিং নামে একটা ইভেন্টের জন্য আমি ওয়েট করে আছি। যখনই ওই ইভেন্টটা ফায়ার হবে, আমার কাছে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমি কল করে দেবো। ক্লিয়ার? সো সেটাই আমরা এখন করব। সো এখানে হচ্ছে আমি লিখছি কমেন্টে রেজিস্টার এ লিসেনার ফর বেল রিং ইভেন্ট। ওকে, আচ্ছা, এইটার জন্য ওই emitter.emit যেমন করেছিলাম, এইবার একটা ইভেন্ট আমরা করব, সেটা হচ্ছে emitter.on। এবার আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, তাহলে আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। যারা আপনারা যে কোয়ারিতে কাজ করেছেন, হ্যাঁ, বা আমরা যখন ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে ব্রাউজারে কাজ করেছি, তখন আমরা কিন্তু এই ধরনের ইভেন্ট নিয়ে কাজ করেছি। আমরা যে অ্যাড ইভেন্ট লিসেনার, এই জিনিসগুলো নিয়ে কাজ করেছি, তাই না? যখনই কোনো ক্লিক ইভেন্ট হয়, তখনই এই যে ক্লিক ইভেন্ট হয়, কেউ ক্লিক করে, এটা কিন্তু একটা ইভেন্ট। হ্যাঁ, সো এই ইভেন্টটা আমরা কি করছি, মাউস ক্লিক করে আমরা এটাকে আসলে এমিট করছি, জানান দিচ্ছি যে ভাই ক্লিক করছি, কিছু একটা করো। এখানে আমরা ম্যানুয়ালি, যেহেতু সার্ভারে আমাদের এরকম বাটন নাই, ক্লিক ইভেন্ট নাই, হ্যান ত্যান নাই, হ্যাঁ, সো এই ক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে বিভিন্ন অ্যাকশান হবে। যেমন ধরেন ডেটাবেস থেকে ডেটা চলে এসেছে, বা ধরেন আপনার অপারেটিং সিস্টেমের মেমোরি একটা সার্টেন লেভেলে নেমে গেছে, ঠিক আছে? এই ধরনের ইভেন্ট হবে, এবং তখন আমরা সেই অনুযায়ী অ্যাকশান নেব। সো আমরা নোড.js-এর নিজের মতো ইভেন্ট ফায়ার করে রাখতে পারি, সেই ইভেন্ট হয়ে গেলে কি হবে সেটাও বলে রাখতে পারি, ঠিক আছে? তো এখন আমরা হয়ে গেলে কি হবে সেই জিনিসটাকে রেজিস্টার করছি। তো emitter.on এটা যেটা করে যে আমাকে বলতে হবে ফার্স্ট যে আমি কোন ইভেন্টের জন্য আসলে রেজিস্টার হচ্ছি, লিসেনার রেজিস্টার হচ্ছি বেল রিংয়ের জন্য, ঠিক আছে? এবং লিসেনার আর সিম্পলি কিছুই না, একটা ফাংশন, কলব্যাক ফাংশন। সেখানে আমি বলে দিব ধরেন এই ইভেন্টটা হলে কি করবে। তো ধরেন আমি এখানে বললাম যে আমার যেহেতু ঘন্টা বেজে গেছে, সো উই নিড টু রান। ক্লিয়ার? সো এই জায়গাটায় আমরা মানে যেহেতু এটা একটা মানে এইভাবে আমরা জানি যে এই ক্ষেত্রে আমরা সংক্ষেপে অ্যারো ফাংশনও লিখতে পারি। সো অ্যারো ফাংশনে লিখলাম সংক্ষেপে। সো এইটা হচ্ছে আমার কলব্যাক ফাংশন। তার মানে আমি একটা মানে কি বলবো, বেল রিং একটা ইভেন্ট রেজ হলে একটা লিসেনারও রেজিস্টার করা আছে, এই ফাংশনটা জাস্ট কল হয়ে যাবে। ক্লিয়ার? তো এখন যদি আমরা এটা লিখি, এই যে উই নিড টু রান, তার মানে এটা হয়েছে লিসেনার রেজিস্টার হয়েছে। এখানে যখন রেজ অ্যান ইভেন্ট, এই বেল রিং যখন রেজ হয়েছে, তখন এই emitter.on হয়েছে। সো এখন আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই আপনারা বোঝার জন্য। ধরেন আপনি যদি ইভেন্টটা রেজ না করেন, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। আপনি রেজিস্টার করে রেখেছেন, কিন্তু আপনি কোনো ইভেন্টটা এখনো হয়নি। হ্যাঁ, আবার ধরেন এই ইভেন্টটা যদি একটা সার্টেন টাইম পরে হয়, যেমন ধরেন সেট টাইম আউট, ধরেন 1 সেকেন্ড, ধরেন 2 সেকেন্ড পরে হয়, আপনি যদি ইভেন্টটা ঘটান, মানে ধরেন 2 সেকেন্ডের আপনার ক্লাস হয়েছে 2 সেকেন্ড। সো এবার যদি দেখেন 2 সেকেন্ড পরে উই নিড টু রান আসবে, এই যে 2 সেকেন্ড পরে উই নিড টু রান আসবে। ক্লিয়ার? সো 2 সেকেন্ড পরে আমার ইভেন্টটা ফায়ার হয়েছে, এবং ফায়ার হলে কি হবে সেটা এর মধ্যে বলা আছে, সেই জিনিসটা প্রিন্ট হইল। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, যে আপনারা যদি এইটার অর্ডার, মানে এই ইভেন্ট লিসেনারটা যদি ইভেন্ট রেজ করার পরে দেন, তাহলে আমাদের কমন সেন্স কী বলে, কাজ করবে? আমাদের কমন সেন্সই বলে এটা কাজ করবে না। সো এটাও বলে রাখলাম, কারণ আপনি একটা ইভেন্ট রেজ করে দিয়েছেন, কিন্তু এর আগে কিন্তু সে জানে না যে তাকে লিসেন করতে হলে কি করতে হবে। সো তার মানে যখন জাভাস্ক্রিপ্ট রিড করে ফেলেছে, তখন কিন্তু তার কাছে এই লিসেনারটা কিন্তু সে পরে পেয়েছে। সো মানে তার আগে সে রেজ করে ফেলেছে। সো এই অবস্থায় কি করতে হবে সে কিন্তু জানে না। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু এই লিসেনারটা কাজ করবে না। ক্লিয়ার? সো অর্ডারটা ইম্পর্টেন্ট। সো লিসেনার আগে আমাদেরকে রেজিস্টার করতে হবে, তারপরে আমাদেরকে ইভেন্ট প্রয়োজন মতো যে কোনো সময়, সেটা 10 সেকেন্ড পরে হোক, 20 সেকেন্ড পরে হোক, কোনো কাজ করে হোক, অনেক পরে আমার প্রোগ্রামের অন্য কোনো জায়গায় যে হোক, আমি রেজ করে দিতে পারি, এবং সেই অনুযায়ী আমার মানে কল ব্যাক ফাংশন কি কল হবে সেটা রান করবে। ক্লিয়ার?
আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতে চাই যে ধরেন এই যে আপনি ইভেন্টটা বেল রিং ইভেন্টটা যে মানে ঘন্টা সে বাজালো, হ্যাঁ, তখন আমরা বলছি ইউ নিড টু রান। এখন এই ঘন্টাটা ধরেন কোন পিরিয়ডের ঘন্টা আপনি সেটাও ইভেন্টের সময় বলতে চান, হ্যাঁ, মানে সোজা কথা এই ফাংশনকে কিছু প্যারামিটার দিতে চান এই কল ব্যাক ফাংশনকে, হ্যাঁ, তো সেটাও আমরা করতে পারি যে বেল রিং ইভেন্টটা হয়েছে এবং ধরলাম আমার এখানে আমি একটা প্যারামিটার দিচ্ছি যে এটা হচ্ছে কত নাম্বার পিরিয়ড সেটা, হ্যাঁ, তো আমি ধরেন পাস করলাম সেকেন্ড পিরিয়ড শেষ হয়েছে, সেকেন্ড পিরিয়ড এন্ডেড, ক্লিয়ার। এটা আমি এই জায়গাটায় পাবো। সো ধরলাম আমি এই জায়গাটায় পিরিয়ড এটা পাবো, উই নিড টু রান বিকজ, আমি এটাকে টেমপ্লেট লিটারাল করে ফেলি, বিকজ তারপরে এই পিরিয়ড, ক্লিয়ার। সো এখন যদি আমি এটাকে রান করি 2 সেকেন্ড পরে উই নিড টু রান বিকজ সেকেন্ড পিরিয়ড এন্ডেড। সো আমাদের পাস করা জিনিসটা এখানে চলে গেছে। সো এখানে আমরা চাইলে মাল্টিপল প্যারামিটারও পাস করতে পারি ইচ্ছা মতো, সেই অনুযায়ী এখানেও আমরা করতে পারি, হ্যাঁ, বাট আমার সাজেশন থাকবে সবসময় একটা প্যারামিটারই পাস করার চেষ্টা করবেন, এটাই বেস্ট প্র্যাকটিস। যদি মাল্টিপল প্যারামিটার হয় সেক্ষেত্রে এখানে একটা অবজেক্ট আকারে পাস করবেন। যদি মাল্টিপল হয়, যেমন ধরেন আপনি দিলেন পিরিয়ড নাম্বার, ধরেন 1 নাম্বার পিরিয়ড বা ধরেন ফার্স্ট পিরিয়ড গিয়েছে, হ্যাঁ, এবং ধরেন টেক্সট যেটা সেটা ধরেন ফার্স্ট বা ধরেন পিরিয়ড এন্ডেড এইটা, সো এখন এখানে আপনি আলটিমেটলি পিরিয়ড পাবেন না, আপনি একটা অবজেক্ট পাবেন, সেটাকে আমি ডিস্ট্রাকচার করে পিরিয়ড পেলাম আর হচ্ছে টেক্সট পেলাম, ঠিক আছে। এবং উই নিড টু রান বিকজ পিরিয়ড তারপরে হচ্ছে টেক্সট, এই। সো একইভাবে আগের মতো রান করলাম, উই নিড টু রান বিকজ ফার্স্ট পিরিয়ড এন্ডেড। সো আমরা দেখলাম যে কিভাবে একটা ইভেন্ট আমরা নিজেরা তৈরি করতে পারি, সেটা রেজ করতে পারি, এবং সেইটা হলে কি হবে সেই লিসেনারটাও তৈরি করতে পারি, এবং সেই লিসেনারে কিভাবে প্যারামিটার পাস করতে পারি। আশা করি এইটুকু আপনাদের কাছে ক্লিয়ার। এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা খুবই ইন্টারেস্টিং এবং আপনারা একটু মন দিকে দেখবেন। এখানে আমি এই যে রেজ অ্যান ইভেন্ট করেছি, রাইট, ধরেন আমি আমার এর আগের টিউটোরিয়ালে দেখেছিলাম যদি আমরা আরেকটা ফাইল এখানে তৈরি করি, যদি সেটা আমাদের একটা নিজস্ব মডিউল হয়, ধরেন এই যে রেজ অ্যান ইভেন্ট, হ্যাঁ, এটা আমি এই ফাইলে করব না, আমি ধরেন আমার আরেকটা জেএস ফাইল আছে সেখান থেকে আমি ইভেন্টটা রেজ করব, হ্যাঁ। তো সেটার জন্য ধরেন আমি এই জায়গাটায় একটা ইয়ে নিচ্ছি, ধরেন এটার নাম দিলাম ধরেন school.js, ঠিক আছে। এবং আমি চাচ্ছি এই ফাইল থেকে আমি এই জিনিসটাকে মানে এই ইভেন্টটা রেজ করব, ওকে। তো সেইটা করার জন্য ধরেন আমি তার আগে যেটা করতে চাচ্ছি যে এই যে রেজ ইভেন্ট যে জিনিসটা না, হ্যাঁ, এই স্কুলের মধ্যেই যে আমার যখন পিরিয়ডটা শুরু হচ্ছে, হ্যাঁ, পিরিয়ড শুরু হওয়ার একটা ফাংশন এখানে আমি লিখছি আর কি, ধরেন ফাংশন, ধরেন পিরিয়ড বা স্টার্ট পিরিয়ড, মানে আমার ক্লাস শুরু হয়েছে আর কি, এরকম একটা ফাংশন আমি এখানে লিখছি, এবং সেখানে ধরেন আমি জাস্ট লিখছি console.log ক্লাস স্টার্টেড, ঠিক আছে। এবং ক্লাস শেষ হওয়ার পরে এই জায়গাটায় আমি রেজ ইভেন্ট আফটার ধরেন ক্লাস এন্ডেড বা রেজ ইভেন্ট ওয়েন বেল রিংস, ঠিক আছে, এই জায়গাটায় আমি ইভেন্ট রেজ করব। তো তাহলে আমি জাস্ট এই জিনিসটা পুরাটা কপি করে আমি এই জায়গাটায় নিয়ে আসছি, ওকে। সো আমার পিরিয়ড শুরু হচ্ছে, তারপরে আমি এটা করছি, এবং এই যে ইভেন্ট emitter.emit, হ্যাঁ, এগুলো সব আমি নিয়ে আসছি, কারণ এমিটার আনার জন্য আমাকে তো এইগুলোও আনতে হবে। সো আমি এটাও নিয়ে আসছি, এই, ঠিক আছে। এবং ফাইনালি আমি module.exports আমি এই স্টার্ট পিরিয়ড যে আমার ফাংশনটা সেটা আমি ধরেন এক্সপোর্ট করে দিচ্ছি, এবং এই জায়গাটায় আমি ওটাকে ইম্পোর্ট করব, কনস্ট্যান্ট ধরেন স্কুল ইজ ইকুয়াল টু বা স্টার্ট পিরিয়ড ওই নামটাই দিচ্ছি, ইজ ইকুয়াল টু, বাই দ্য ওয়ে এটা এই রিকোয়ার করার প্রসেসটা আমি আমার আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম, যারা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন। তো এখানে আমি স্কুলটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, এবং এটা যখনই আমি রিকোয়ার করছি আলটিমেটলি ও এক্সপোর্ট করছে কি আমার এই পিরিয়ড ফাংশনটা। সো আমি ফাংশনটাই আসলে
এখানে পেয়ে যাচ্ছি স্টার্ট পিরিয়ড। সো আমি জাস্ট ধরেন এই জায়গাটায় স্টার্ট পিরিয়ড এই ফাংশনটা আমি কল করে দিচ্ছি ধরেন এই জায়গাটায়। ওকে, আচ্ছা। সো তাহলে আমার একইভাবে কাজ করার কথা, কারণ যখনই আমার এখানে ইভেন্ট রেজিস্টার হয়েছে স্টার্ট পিরিয়ড ফাংশন কল হচ্ছে মানে জাস্ট এই ফাংশনটাই কল হয়ে যাচ্ছে, আমার আগের কাজটাই হওয়ার কথা, তাই না? আমরা আউটপুটটা দেখি, ক্লাস স্টার্টেড, ওকে, বাট খেয়াল করেন আমার ক্লাস স্টার্টেড এটা প্রিন্ট হয়েছে, কিন্তু দেখেন এই ভিতরে এই যে ইভেন্টটা যে রেজ হয়েছে, ইভেন্ট রেজ হলে তো এইটার এই বেল রিং ইভেন্টটা রেজ হয়েছে যেহেতু, তাহলে ডেফিনেটলি এখানে উই নিড টু রান এই জিনিসটা প্রিন্ট হওয়ার কথা, বাট সেটা কিন্তু হয়নি। কেন? কারণ হলো খেয়াল করেন আমরা তো এই ক্ষেত্রে আরেকটা সেপারেট ফাইলে হচ্ছে একটা ইভেন্ট এমিটার, আমি বলেছিলাম যে ইভেন্ট এমিটার এটা হচ্ছে একটা ক্লাস, তাই না? এবং এটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট। তো এইখানে যে এমিটার অবজেক্টটা সেটা কিন্তু নিউ ইভেন্ট এমিটার কল করছে, মানে এই এমিটার কিন্তু ইভেন্ট এমিটার ক্লাসের একটা ইনস্ট্যান্স, তাই না? সেই এমিটারকে দিয়ে আমি একটা ইভেন্ট রেজ করেছি এখানে, কিন্তু এই জায়গাটায় আমি যে লিসেনারটা রেজিস্টার করেছি সেটা করেছি কিন্তু এই দেখেন এমিটার নিউ ইভেন্ট এমিটারের কিন্তু আরেকটা এমিটার ইনস্ট্যান্স। সো আমি ইভেন্টটাকে লিসেন করছি এই এমিটারকে দিয়ে, কিন্তু এখানে রেজ করেছি আরেকটা এমিটারকে দিয়ে, দুটা কিন্তু সেপারেট, যার কারণে যখন এই এমিটারটা রেজ হচ্ছে সে কিন্তু এই লিসেনারকে পাচ্ছে না। ক্লিয়ার? সো তার মানে আমরা কিন্তু আমাদের নোড.js অ্যাপ্লিকেশনে আমরা জানি যে নোড.js-এ ম্যাক্সিমাম সব কাজই আমাদেরকে মডুলার ওয়েতে করতে হবে। সো এরকম কেসে এই যে index.js ফাইলে, হ্যাঁ, আমরা তো সব কিছু এখানে করব না, আমাদের তো সেপারেট ফাইল থেকে আমাকে ইভেন্ট এমিট করতে হবে, তাই না? সো এই ধরনের কাজ করার জন্য আসলে ডিরেক্টলি আমরা কখনোই এই এমিটরকে এভাবে আসলে ইউজ করব না, রাদার আমরা এটাকে কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। দেখেন এই জায়গাটায় আমরা একটা ফাংশন নিয়ে রেখেছিলাম এবং সেটা এক্সপোর্ট করেছিলাম, রাইট? সেটা না করে আমি যেটা করব, এইখানে স্কুল নামে আরেকটা ক্লাস নিলাম, ঠিক আছে? এবং আমার এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা এই ক্লাসের মধ্যে নিয়ে গেলাম। বাই দ্য ওয়ে ক্লাসের মধ্যে তো ফাংশন এভাবে লিখতে হয় না, এভাবে লিখতে হয়। এবং এই স্কুলটাকে আমি এক্সটেন্ডস করলাম এই ইভেন্ট এমিটারকে দিয়ে, তার মানে এই ইভেন্ট এমিটারের সমস্ত প্রপার্টি মেথড এর মধ্যে চলে আসলো, ঠিক আছে? তাহলে এখানে নিশ্চয়ই তাহলে আমি এমিটর.এমিট করবো না, আমি তাহলে করবো this.emit, ঠিক আছে? সো আমি একটা ব্লু প্রিন্ট তৈরি করলাম যেন আমি একটা অবজেক্ট দিয়ে এবং একটা ক্লাস দিয়ে সব কিছু করতে পারি। তার মানে পুরা ইভেন্টের সমস্ত ফাংশনালিটি সহ আমি একটা ক্লাস তৈরি করলাম, এবং সেই ক্ষেত্রে তাহলে আমার এই এমিটারের আর প্রয়োজন নাই। এবং আমি এখানে স্টার্ট পিরিয়ডকে এভাবে এক্সপোর্ট না করে আমি এই পুরো স্কুল ক্লাসটাকে এক্সপোর্ট করে দিলাম। তাহলে এইখানে আমি যে এখানে যখন রিকোয়ার করেছি আমি আসলে এখানে একটা ক্লাস পাচ্ছি, এই ক্লাসটা পাচ্ছি, হ্যাঁ? তাহলে আমি এখানে স্কুল ডট স্টার্ট পিরিয়ড বেসিক্যালি এই ফাংশনটা কল করছি, তাই না? আচ্ছা, কিন্তু বাই দ্য ওয়ে স্কুল ডট স্টার্ট পিরিয়ড না, সরি ভুল করলাম, বেসিক্যালি স্কুল তো একটা ক্লাস, তাই না? তাহলে সেই ক্লাসের একটা অবজেক্ট আমাকে তৈরি করতে হবে এখানে। সো আমি এখানে কনস্ট্যান্ট ধরেন স্কুল নামে একটা নতুন অবজেক্ট তৈরি করলাম, নিউ স্কুল করলাম, একটা রিয়েল স্কুল তৈরি করলাম, মানে রিয়েল একটা ইনস্ট্যান্স তৈরি করলাম এই ক্লাসটার। এবার এই স্কুলকে দিয়ে আমি আসলে স্টার্ট পিরিয়ডকে কল করতে পারবো, রাইট? সো তাহলে কি করলাম, আমি জাস্ট আগের কাজটাই করলাম, জাস্ট পুরো কাজটাকে একটা ক্লাসের মধ্যে নিয়ে গেলাম, এবং যেন আমি একটা অবজেক্টকে দিয়ে কাজ করতে পারি, কারণ আমার মাল্টিপল অবজেক্ট হয়ে যাচ্ছিল, এটাই আমার প্রবলেম হচ্ছিল। সো এখন আমি স্কুল ডট স্টার্ট পিরিয়ড করছি। সো তাহলে কিন্তু আমার দেখেন এখনও প্রবলেম সলভ হয়নি, আমি কিন্তু এখানে একটা লিসেনার রেজিস্টার করছি এমিটরকে দিয়ে, তাই না? সো এই এমিটরকে দিয়ে না দিয়ে আমি স্কুলকে দিয়ে আসলে আমাকে রেজিস্টার করতে হবে। সো আমি এই কোডটাকে এখান থেকে এই জায়গাটায় নিয়ে গেলাম এবং এমিটর ডট অন না দিয়ে আমি স্কুল ডট অন দিলাম, এবং সেই ক্ষেত্রে আমার এই এমিটরটার প্রয়োজন নেই, হ্যাঁ, এই ইভেন্ট এমিটরেরও আমার প্রয়োজন নেই। সো আমার ইভেন্ট এমিটর এখন একটাই, কিন্তু মানে সোজা কথা আমি এখান থেকে একটা স্কুল নামে একটা অবজেক্ট তৈরি করছি, তার মধ্যে ইভেন্টের সমস্ত ফাংশনালিটি আছে, এবং সেই স্কুল দিয়েই দেখেন ইভেন্ট রেজিস্টার মানে লিসেন করছি, এবং সেই স্কুলকে দিয়েই আমি কিন্তু ওই একই অবজেক্টকে দিয়েই কিন্তু আমি এখানে এমিট করছি। সো নাও দিস শুড ওয়ার্ক। খেয়াল করেন এই যে এবার আমার এটা কাজ করেছে,
সো আপনারা Node.js এর মডুলার সিস্টেমে কিভাবে আমি ইভেন্ট ড্রিভেন কাজ করলাম সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, খুবই ভেঙে ভেঙে দেখালাম এবং খুবই রিয়েল লাইফ প্রজেক্ট যখন আমি দেখাবো আমার এই Node.js এর কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমি ডেফিনেটলি আপনাদেরকে একটা রিয়েল লাইফ প্রজেক্ট দেখাবো করে, তখন আপনারা আরও ক্লিয়ার হবেন। বাট কনসেপ্টটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো তাহলে মানে আপনারা বুঝলেন যে আমরা কখনোই ওইভাবে আসলে আগের বারে যেটা করেছিলাম এটা বোঝানোর জন্য, নর্মালি আমরা কখনোই রিয়েল লাইফ প্রজেক্টে ওইভাবে এমিট দিয়ে কাজ করি না। আমরা নর্মালি খেয়াল রাখবেন ইভেন্ট যখন যে অবজেক্টকে দিয়ে ইভেন্টকে এমিট করবেন সেই সেম অবজেক্টকে দিয়েই কিন্তু ইভেন্টকে লিসেন করতে হবে, আদারওয়াইজ কিন্তু ইট উইল নট বি রিকগনাইজড। ক্লিয়ার? সো এই ছিল Node.js এর ইভেন্ট এবং ইভেন্ট এমিটারের ব্যাপারটা। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু খুবই সহজ একটা জিনিস। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আস্ক করবেন, বাট আই থিঙ্ক ইট শুড বি ক্লিয়ার টু ইউ রাইট নাও। ওকে, সো এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট মডিউল, সেটা হচ্ছে HTTP মডিউল সম্পর্কে জানবো। চলুন, HTTP মডিউল নিয়ে কাজ করার আগে আমি যে কোডটুকু লিখলাম ইভেন্ট নিয়ে, সেই কোডটুকুকে সেভ করে রাখছি, আমি রিপোজিটরিতে আপ করে দিব। আপনারা জানেন আমি এই পুরো টিউটোরিয়াল সিরিজের জন্য একটা রিপোজিটরি ক্রিয়েট করেছি, যেটার লিঙ্ক আপনাদের কাছে অলরেডি আছে, তারপরে আমার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, আমি এটা রিপোজিটরিতে আপ করে দিব। সো এই কোড ব্লকটা যেন থেকে যায় সেজন্য আমি যেটা করছি, আমি এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করছি। যেহেতু এটা আমার 5 নাম্বার টিউটোরিয়াল, সো আমি এখানে লেসন 5 দিচ্ছি এবং আমি এই index.jsটাও এখানে ঢুকিয়ে দিচ্ছি। এবং ফাইনালি যেহেতু আমার এই রিকোয়ারগুলো সব পাথ চেঞ্জ হয়ে গেছে, এই কারণে সে আমাকে ওটা বললো। আর school.js এটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এই জিনিসগুলোকে আমি জাস্ট সেভ করে রাখলাম এখানে। আচ্ছা, যেন আপনারা কোডটা পেয়ে যান আর কি। সো এটা আপনারা রিপোজিটরিতে পাবেন। আর লেসন 5-এর মধ্যে আমি HTTP সার্ভারের জন্য আমি আরেকটা ফাইল তৈরি করছি, ধরেন http.js, হ্যাঁ। আর এই index.jsকে আমি ধরেন নাম দিয়ে দিলাম events.js। ওকে, আচ্ছা। সো এবার আমরা কাজ করব ইভেন্টস মডিউল নিয়ে, HTTP মডিউল নিয়ে। তো HTTP মডিউল অন্যান্য মডিউলের মতোই আমরা ফার্স্টে রিকোয়ার করে নিয়ে আসবো। আচ্ছা, রিকোয়ার করলাম, নাথিং ফ্যান্সি হেয়ার। সো HTTP মডিউলটা হচ্ছে Node.js এর সবচেয়ে মানে আমাদের সমস্ত অ্যাপ্লিকেশনই আসলে থাকবে। HTTP হচ্ছে সেই মডিউলটা যে মডিউলটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে, সো HTTP মডিউল হচ্ছে আসলে আমরা যারা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, আপনাদের তো মেইন উদ্দেশ্য ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, আপনারা সার্ভার সাইডে কাজ করতে চান। সো তার মানে কি আলটিমেটলি সার্ভার ক্রিয়েট করাটাই আপনাদের জন্য জরুরি। বাই দ্য ওয়ে, এখানে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা যারা PHP ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি বা PHP-তে আমরা কি করতাম, আমরা নর্মালি লোকাল হোস্টে মানে যখন আমরা একটা PHP সার্ভার মানে করতে চাই, তখন আমরা আসলে অ্যাপাচি সার্ভার আমরা রান করি। আমরা ওয়াম্প বা জ্যাম্প এই ধরনের কোনো সফটওয়্যার ইউজ করি, সে আমাকে মেশিনে একটা সার্ভার সেট আপ করে দেয়। সেই সার্ভারটা কিন্তু এক্সটার্নালি অলওয়েজ রান থাকে, আমাদেরকে ওয়ান সার্ভার রান করে আসতে হয়, সেটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে না। আমরা কিন্তু সার্ভার ক্রিয়েট করি না আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। ঠিক আছে, আমরা যেটা করি অ্যাপাচি সার্ভার সামহাও আরেকটা সফটওয়্যার থেকে রান করে নিয়ে আসি, সেটা অলওয়েজ রানিং থাকে। তারপরে আমরা একটা htdocs একটা ফোল্ডার বা একটা রুট ফোল্ডারের মধ্যে আমাদের কোড লিখি যেন এটা অলওয়েজ ব্রাউজ করা যায়, এবং সেই সার্ভারটা কিন্তু অলওয়েজ রানিংই থাকে। বাট Node.js এর ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে সার্ভার ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, মানে আমরা একটা নতুন সার্ভার ক্রিয়েট করতে পারি থ্রু দিস HTTP মডিউল। মানে আমার সার্ভার অলওয়েজ রানিং থাকার দরকার নেই। আমি লোকাল হোস্টে কাজ করার সময় আমি যখন ক্রিয়েট সার্ভার করব, তখন আমি আসলে নতুন একটা সার্ভার ক্রিয়েট করব এবং তখন আমার ওটা অ্যাক্সেসেবল হবে। সো সামনে আরও ডিটেল বুঝতে পারবেন। সো আমার একটা সার্ভার ক্রিয়েট করছি, নতুন একটা সার্ভার, হ্যাঁ। HTTP ডট এটার ক্রিয়েট সার্ভার বলে একটা মেথড আছে, সেই ক্রিয়েট সার্ভারটা কল করে দিলেই আলটিমেটলি সে হচ্ছে, এটা আপনারা ডকুমেন্টেশনে দেখতে পাবেন, আমি আর ডিটেলে দেখালাম না। সো http.create সার্ভার কল করলে সিম্পল ব্যাপার, একটা ফাংশন কল করে আমরা একটা সার্ভার ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা। এখন এই সার্ভার যেটা এই সার্ভারটাকে বেসিক্যালি আমরা যে ক্রিয়েট করলাম, এই সার্ভারটা এই যে সার্ভার অবজেক্টটা, হ্যাঁ, এটা একটা অবজেক্ট। এই সার্ভার অবজেক্টটা কিন্তু একটা ইভেন্ট লিসেনার। ঠিক আছে, আমরা যে একটু আগে যে ইভেন্ট লিসেনার না, ইভেন্ট এমিটার। সো ইভেন্ট এমিটার আমরা একটু আগে যে দেখলাম, এই আমরা যে এমিটার কল নিয়ে নিউ ইভেন্ট এমিটার করতেছিলাম না, সেই জিনিসটাই এটা। এই সার্ভার কিন্তু একটা ইভেন্ট এমিটার। সো তার মানে এরও অন, লিসেন এই জাতীয় জিনিসগুলো আছে। সো আমরা সার্ভার ডট লিসেন
একটা পোর্ট নাম্বার দিতে হয়, মানে আমরা কত নাম্বার পোর্টে আমাদের সার্ভারটা রান করব। মানে আমি যখন যদি আমি 3000 দিই, তার মানে লোকাল হোস্ট কোলন 3000 পোর্টে আমি এটা অ্যাক্সেস করতে পারবো। যদি আমি এটা 9000 দিই, তাহলে এটা 9000 পোর্টে অ্যাক্সেস করতে পারবো, মানে কত নাম্বার পোর্টে। তো অ্যাপাচে যখন আমরা ইনস্টল করি তখন সেও একটা নির্দিষ্ট পোর্টে মানে আমাদেরকে করে 80 পোর্টে সাধারণত নর্মালি ফরওয়ার্ড করে। বাট আমরা যখন নোড.js অ্যাপ্লিকেশন করি তখন আমরা পোর্ট নাম্বার বলে দিতে পারি, হ্যাঁ, আমাদের অ্যাপ্লিকেশানে যে তুমি এত নাম্বার পোর্টে একটা সার্ভার ক্রিয়েট করো। শুধু তাই নয়, এই অ্যাপ্লিকেশানে আমরা চাইলে 2টা সার্ভারও ক্রিয়েট করে ফেলতে পারি, 3টা সার্ভারও ক্রিয়েট করে ফেলতে পারি, ঠিক আছে। এনিওয়েজ, সো আমরা 3000 পোর্ট দিলাম আমি, এটা হচ্ছে কনভেনশন, নর্মালি 3000 ইউজ করা হয়। সো এর মানে হচ্ছে সার্ভার 3000 পোর্টে লিসেন করছে, হ্যাঁ। এবং ফাইনালি ধরেন আমি লিখলাম console.log লিসেনিং অন পোর্ট 3000। সো আমি যদি এখন এটাকে রান করি, নোট, এখন আমাদের ফাইল হচ্ছে কি জানি, ও আচ্ছা, সিডি আমাকে তো ঢুকতে হবে লেসন 5, তারপরে হচ্ছে নোট http.js। এই যে আমাকে আবার সিকিউরিটি ওয়ার্নিং দিচ্ছে একটা, দিলাম। আচ্ছা, সো লিসেনিং অন পোর্ট 3000, খেয়াল করেন আমার এই কার্সার কিন্তু এখানে পেন্ডিং হয়ে আছে, তার মানে সার্ভারটা রানিং, সার্ভার অফ না, সার্ভার অন। সো তার মানে আমি যদি এখন ব্রাউজারে যাই এবং লোকাল হোস্ট 3000-এ যাই, এই যে যেহেতু আমি কিছু রিটার্ন করছি না, এ দেখেন আমাকে কোনো মানে আমি তো ওই পাশ থেকে কোনো মানে 3000 পোর্টে মানে ইন্ডেক্স পোর্টে হিট করলে কি দিবে আউটপুট সেটা কিন্তু এখনো ডিফাইন করিনি, যার কারণে আমাকে কিছু দিচ্ছে না, বাট সার্ভার রানিং, এই কারণে লোডিং সাইন দেখাচ্ছে। ক্লিয়ার? ওকে, সো আমরা এটা আমি ক্লোজ করি এবং এখানেও আমি Ctrl+C দিয়ে সার্ভারটা ক্লোজ করলাম। বাই দ্য ওয়ে, ইভেন্ট লুপের ব্যাপারে তো আমি বলেছিলাম আপনাদেরকে। তো বেসিক্যালি যেটা হয় যে এই যে সার্ভার যখন আমরা এই যে ক্রিয়েট সার্ভার করে সার্ভার লিসেন দেই, তখন বেসিক্যালি ইভেন্ট লুপটা অন হয়ে যায় এবং এই টাস্কটা রিপিটেডলি হতেই থাকে, ইভেন্ট লুপকে কখনো সে ছেড়ে দেয় না। মানে এই জিনিসটা ইভেন্ট লুপকে বারবার, এই যে আমরা বলেছিলাম যে ইভেন্ট লুপ হচ্ছে একটা হোয়াইল লুপের মতো করে কল্পনা করতে বলেছিলাম, যেটা সবসময় একটা টাস্ক যদি তার কোনো কিছু করার থাকে সে সেটা করতে থাকে। সো এটা যেটা করে একটা সার্টেন টাইম পর পর অলওয়েজ ইভেন্ট লুপকে অন রাখে, ঠিক আছে, যেন সার্ভারটা রানিং থাকে, দ্যাটস ইট। সো এটা আমরা সোফার বুঝলাম যে কীভাবে একটা সার্ভার ক্রিয়েট করতে হয়। এবং আমি একটু আগে আপনাদেরকে এটাও বলেছি যে সার্ভার হচ্ছে এই যে সার্ভার অবজেক্টটা, সেটা হচ্ছে একটা ইভেন্ট এমিটার। তো আমরা ইভেন্ট এমিটারে একটু আগে অন মেথড ইউজ করেছিলাম, তো সেটা টেস্ট করার জন্য আপনাদেরকে একটু দেখাই। ধরেন সার্ভার.অন মানে অনে, সে তো একটা মানে আমি একটা লিসেনার লিখছি, তাই না? অন মানে হচ্ছে লিসেনার। সো যদি আমি কানেকশন নামক ইভেন্টটা আসলে ফায়ার হয় যখনই সার্ভার মানে যখনই আমার একটা নতুন কানেকশান আসে, ঠিক আছে। এবং আমরা জানি যে এখানে একটা কলব্যাক ফাংশন থাকে, হ্যাঁ, একটু আগেই দেখলাম। সো এই কলব্যাক ফাংশনের মধ্যে নর্মালি আমি এটা নিয়ে আসলে ডিটেল সার্ভার, যেহেতু এর পরের টিউটোরিয়ালে আমি ওর ডিটেল দেখাবো, বাট এখানে বেসিক্যালি আমি একটা সকেট নামে একটা মানে সকেট টাইপের একটা অবজেক্ট পাই আর কি, হ্যাঁ। তো যেটাই পাই, মোট কথা যখনই কোনো একজন ইউজার আমার সার্ভারে হিট করবে, তখনই এই কানেকশান ইভেন্টটা ফায়ার হবে, মানে এই কানেকশান ইভেন্টটা ফায়ার হবে, যেহেতু এটা লিসেনার। সো এর মধ্যে আমি যা লিখে দিব console.log নিউ কানেকশান, ঠিক আছে। সো আমি দিলামই না, ধরেন যেহেতু ইউজ করছি না। ওকে, সো এখন যদি আমি কনসোল, এটা যদি লোকাল হোস্ট 3000, সরি আমি সার্ভার রান করিনি, নোড http, ওকে, এবার আমি রিলোড দিলাম, এবার দেখেন, এই দেখেন নিউ কানেকশন, ঠিক আছে। সো তার মানে অফ করে দিলাম। আচ্ছা, সো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কানেকশন ইভেন্টটা সে আসলে এমিট করে। যখনই নতুন কেউ একটা রিকোয়েস্ট করে আপনার সার্ভারে, তখন এই কানেকশন ইভেন্টটা এমিট করে। বাই দ্য ওয়ে, রিয়েল লাইফে কখনোই আপনাকে এটা ইউজ করতে হবে না, আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। কখনোই আমরা কানেকশন ইভেন্ট লিসেন করবো না নর্মালি অ্যাপ্লিকেশনে। এনিওয়েজ, ওটা খুবই লো লেভেল একটা ব্যাপার, তো এটা জাস্ট দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখালাম। তো এখন আমি আরেকটু ডিটেলে যাই। এই যে দেখেন ক্রিয়েট সার্ভার আমি করলাম, হ্যাঁ। নতুন কানেকশানে যে অন ইভেন্ট লিসেন না করে আমরা যেটা করব বেসিক্যালি, সেটা হচ্ছে এইটার মধ্যে একটা কলব্যাক ফাংশন দিয়ে দিব। এই ক্রিয়েট সার্ভারের মধ্যে আমরা যদি একটা কলব্যাক ফাংশন দিয়ে দিই, তাহলে সেই কলব্যাক ফাংশনটাই প্রত্যেকটা মানুষ যখন রিকোয়েস্ট করে বা প্রত্যেকটা ইউজার যখন আপনার সার্ভারে রিকোয়েস্ট করে, এই কলব্যাক ফাংশনটা আসলে কল হয় ভিতরের এই ফাংশনটা। কানেকশান ইভেন্টে হলে যা হলো ঠিক সেম ব্যাপারটাই আর কি। সো এইটা বেসিক্যালি দুইটা জিনিস নেয়।
একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। আপনারা অলরেডি রিকোয়েস্ট রেসপন্স সম্পর্কে জানেন, সেটা নিয়েও আমি বলেছি এর আগে আমার টিউটোরিয়ালে। প্রথম 1 এবং 2 নাম্বার টিউটোরিয়ালে দেখলেই আপনারা দেখবেন। সো রিকোয়েস্ট এবং রেসপন্স হচ্ছে যখনই আমরা কোনো একটা সার্ভারে কোনো কিছু রিকোয়েস্ট করব, হ্যাঁ, তখনই সেটা রিকোয়েস্ট একটা অবজেক্ট, আর যখন ওই সার্ভার যখন কিছু একটা পাঠাবে তখন সেটা হচ্ছে রেসপন্স, তাই না? তো আমরা এই যে এতক্ষণ আমাদের সার্ভারে যখনই আমি যাচ্ছিলাম তখনই আমার লোডিং হয়েছিল, আমি কোনো আউটপুট দিচ্ছিলাম না, তাই না? সো তার মানে আমি এখন আউটপুট দিব, হ্যাঁ। সো আমি ধরেন এই জায়গাটায় যেটা করলাম যে রেজ হচ্ছে রেসপন্স, এবং এই রেসপন্স দেওয়ার নিয়ম হচ্ছে এরকম। ধরেন রেসপন্স ডট রাইট, মানে আমি রেসপন্সের মধ্যে কি পাঠাতে চাই সেই জিনিসটা আমি রেসপন্স ডট রাইট, মানে রেসপন্স অবজেক্টের মধ্যে আমি যদি রাইট ফাংশনটা কল করে দিই তাহলে সেই রেসপন্সের মধ্যে জিনিসটা ঢুকাবে, ঠিক আছে? সো রেসপন্স ডট রাইট আমি ধরেন দিলাম হ্যালো প্রোগ্রামার্স, ঠিক আছে, দিলাম। আর ফাইনালি আমাকে রেসপন্সটা এন্ড করতে হবে। আমি কিন্তু চাইলে রেসপন্স ডট রাইট মাল্টিপল টাইমও লিখতে পারি, মানে আমি যা যা করতে চাই। রেসপন্স অবজেক্টের মধ্যে আরও অনেক কিছু আছে, সেটা নিয়ে আমি ডিটেল সামনে টিউটোরিয়ালে দেখাবো। আজকে টিউটোরিয়ালে আমি শুধু এইচটিপি মডেল সম্পর্কে দেখাতে চাচ্ছি। রিকোয়েস্ট রেসপন্স খুবই ভালো মতো বুঝতে হবে, সেটা নিয়ে আমার ডিটেল টিউটোরিয়াল থাকবে সামনে, যখন আমরা এপিআই বানাবো ছোটো ছোটো, তখন আমি দেখাবো। বাট এখন জেনে রাখেন যে রেসপন্স অবজেক্টের মধ্যে বেসিক্যালি আমরা রাইট কল করে আমি আসলে বেসিক্যালি জাস্ট রেসপন্সের রাইটটা ইউজ করছি আমি এখন। এছাড়া রেসপন্সের অনেক কিছু আছে, রিকোয়েস্টেরও অনেক কিছু আছে, হ্যাঁ। সো রেসপন্স ডট রাইট আমি ফার্স্টে হ্যালো প্রোগ্রামার্স লিখলাম, আমি চাইলে আরেকটা লাইনও লিখতে পারি। ধরেন রেসপন্স ডট রাইট হ্যালো প্রোগ্রামার্স হাউ আর ইউ ডুইং, দুইটা জিনিস লিখলাম। ফাইনালি আমি রেসপন্সটাকে এন্ড করে দিলাম, শেষ করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে মানে এই ওয়েতে লিখতে হয় আর কি। সো রেসপন্স অবজেক্টের মধ্যে রাইট 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 মানে এন্ড করার আগ পর্যন্ত আমি যা যা করবো, আরও অনেক কিছুই আমরা করতে পারি, করে ফাইনালি আমি রেসপন্সটাকে এন্ড করে দিব, ঠিক আছে? সো এখন আমার ওই লোডিং সাইনটা দেখাবে না, এবং এখন আমি আউটপুট দেখতে পারার কথা। এই যে হ্যালো প্রোগ্রামার্স হাউ আর ইউ ডুইং, ঠিক আছে? সো দুইটা জিনিস রাইট হয়েছে রেসপন্সের মধ্যে, তারপর রেসপন্সটা এন্ড হয়ে গেছে ওই দিক থেকে, এখন আর লোডিং সাইন দেখাচ্ছে না, ক্লোজ হয়ে গেছে রেসপন্সটা। সো কিন্তু এখানে সার্ভার কিন্তু রানিং, ওকে? আচ্ছা, এখন ধরেন আপনি যখন হিট করছেন, হ্যাঁ, আপনি তো বেসিক্যালি বাই ডিফল্ট এই জিনিসটাতে হিট করছেন রুটে। আমরা জানি যে আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট করি আমরা জানি যে ফার্স্টে একটা স্ল্যাশ, হ্যাঁ, মানে রুটে হিট করা মানে হচ্ছে স্ল্যাশে হিট করা আর কি, ঠিক আছে? তারপরে যে আমরা চাইলে এরকম জায়গায় হিট করতে পারি, যেমন অ্যাবাউট আস, হ্যাঁ, অ্যাবাউট আস, তার মানে হচ্ছে স্ল্যাশ অ্যাবাউট আসে আমি হিট করছি মানে পাথে। তো আমি ধরেন জাস্ট আপনাদেরকে একটু মানে দেখানোর জন্য যে ধরেন এই যে আমার রিকোয়েস্ট যে অবজেক্টটা, হ্যাঁ, এই রিকোয়েস্টটা হচ্ছে যখন কোনো ইউজার আমার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে সেটা হচ্ছে রিকোয়েস্ট। সেই রিকোয়েস্টের ইউআরএলটা যদি স্ল্যাশ হয়, তাহলে ধরেন এটা দিবে, মানে এবার আমি ইউআরএলও চেক করছি। এর আগে যেটা হচ্ছিল অ্যাবাউট আস যাই দেই না কেন সবসময় একই জিনিস দিচ্ছিল। এবার শুধুমাত্র রিকোয়েস্টের ইউআরএলের রিকোয়েস্ট ডট ইউআরএল, বাই দ্য ওয়ে রিকোয়েস্ট অবজেক্টের একটা প্রপার্টি হচ্ছে ইউআরএল, এগুলো নিয়ে আমি ডিটেল বলবো সামনে বা ডকুমেন্টেশনে আপনারা দেখতেও পারেন। সো রিকোয়েস্ট ডট এটা কাজ করতে করতে আপনাদের আসলে হাত পেকে যাবে আস্তে আস্তে। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই, এটা জাস্ট সিনট্যাকটিক ব্যাপার। সো রিকোয়েস্ট ডট ইউআরএল, এটা 3টা ইকুয়াল দেওয়াটা উচিত। আচ্ছা, সো রিকোয়েস্ট ডট ইউআরএল যদি স্ল্যাশ হয় তাহলে এটা দেখাবে, আর এলস ইফ ধরেন রেক ডট ইউআরএল ইজ ইকুয়াল টু যদি স্ল্যাশ অ্যাবাউট হয়, তাহলে ধরেন এখান থেকে আমি একটু কপি করে নিয়ে আসি, এখানে ধরেন বলবে দিস ইজ অ্যাবাউট আস পেজ, এখানেও রেসপন্স এন্ড করলাম। আর এলস সে বলবে রেজ ডট রাইট ধরেন বলবে নট ফাউন্ড। এই সো এখন যদি আমরা চেক করি, সার্ভারটা আমাকে আবার রিস্টার্ট করতে হবে। এই সো আমি যখন স্ল্যাশে হিট করছি, আমি স্ল্যাশ দিতেও পারি ম্যানুয়ালি, না দিলেও সমস্যা নাই, এইটা পাবো। যখন আমি স্ল্যাশ অ্যাবাউট দিব তখন আমি দিস ইজ অ্যাবাউট পেজ পাচ্ছি, এবং আমি যদি অন্য যা কিছু দিই নট ফাউন্ড আসবে। ক্লিয়ার? সো তার মানে আপনাদের কাছে একদম বেসিক আমি দেখালাম আজকে, হ্যাঁ, যে এইচটিটিপি দিয়ে মডেলটা ইউজ করে আমরা কিভাবে একটা সার্ভার ক্রিয়েট করলাম, এবং সেই সার্ভার দিয়ে আমি কিভাবে একটা সার্টেন পোর্টে লিসেন করাচ্ছি, মানে সার্ভারটাকে সবসময় রানিং রাখছি, ঠিক আছে? এবং
আলটিমেটলি সেই রানিং রাখা মানে হচ্ছে ইভেন্ট লুপ অলওয়েজ, মানে এটাকে মানে রানিং রাখে আসলে ইভেন্ট লুপ। এবং বিভিন্ন ইউআরএল মানে রিকোয়েস্ট এবং রেসপন্স, এই জিনিসটা আমরা এই যে ক্রিয়েট সার্ভারের মধ্যে কলব্যাক ফাংশন হিসেবে পাস করে দিচ্ছি, দিয়ে আমরা আসলে দেখতে পাচ্ছি যে কোনো একটা ইউআরএল ধরে ধরে আমরা আসলে এরকম করে রেসপন্স দিতে পারি ইউজারকে। ঠিক আছে, তো আশা করি আপনাদের বেসিক আইডিয়াটা হয়ে গেছে কীভাবে Node.js সার্ভার ক্রিয়েট কোড করা যায় এবং কীভাবে সেটা কাজ করে। কিন্তু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে আপনারা বুঝতেই পারছেন যে এরকম আপনার রাউট থাকতে পারে, এগুলোকে তো রাউট বলা হয়, রাইট? এই যে অ্যাবাউট হ্যান ত্যান এগুলা। সো এরকম রাউট তো আপনার মিলিয়নস অফ থাকতে পারে, থাউজেন্ডস অফ থাকতে পারে, হান্ড্রেডস অফ থাকতে পারে। ঠিক আছে, সো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে নিশ্চয়ই আপনি এরকম ইফ এলস ইফ এরকম কতগুলো লিখবেন রাউট, একটা একটা ধরে ধরে লিখবেন তা তো নিশ্চয়ই না। সো ডেফিনেটলি সেটার কোনো একটা ওয়ে আছে, সেজন্যই আমাদের ফ্রেমওয়ার্কের প্রয়োজন হয়। হ্যাঁ, যদি আপনি র নোড নিয়ে কাজ করেন তাহলে এভাবে করতে হবে, অথবা আপনি রাউটের জন্য নিজস্ব একটা ক্লাস লিখে সেখানে আপনার মতো করে বানাতে পারেন যদি র নোড দিয়ে করতে চান। বাট সেটা নর্মালি আমরা করি না, আমরা নর্মালি ফ্রেমওয়ার্ক ইউজ করি যেটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু Node.js বলা হয়, সেটা হচ্ছে Express.js। Express.js ছাড়া আসলে নোড কিছুই না। হ্যাঁ, সত্যি কথা বলতে নোড কিছুই না এটা বলাটা খুবই অন্যায়, কারণ নোড ইটসেলফ ইজ ভেরি পাওয়ারফুল। উইদাউট Express.js নোড ক্যান বি, মানে নোড দিয়ে এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশন বানানো সম্ভব, কোনো সমস্যা নাই। এবং ডেফিনেটলি Express.js এর থেকে Node.js বেটার পারফর্ম করে, কিছু মিলি সেকেন্ড হলেও বেটার পারফর্ম করবে। কিন্তু সবসময় ওই যে মিলি সেকেন্ডের যে ডিফারেন্সটা, হ্যাঁ, সেটা খুবই নেগলিজেবল। হ্যাঁ, যার কারণে এক্সপ্রেস খুবই হাই পারফরমেন্ট একটা ফ্রেমওয়ার্ক। ও যেটা করে আমাদের অনেক কাজ একটু ইজি করে দেয়। যেরকম পিএইচপি থেকে যারা আসছেন তারা লারাভেল ইউজ করেন না, আমরা তো র পিএইচপি দিয়েও অনেক কিছু করতে পারি, রাইট? সো লারাভেল কী করে, ওই র পিএইচপিকে ইউজ করে সে আরও আমাদের জন্য কিছু সহজ করে দিয়েছে অনেক কিছু। হ্যাঁ, যেন আমরা মানে সেই জিনিসগুলোকে একটা সার্টেন ওয়েতে আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা যেন সুন্দর করে করতে পারি। হ্যাঁ, অনেক কাজ ইজি করে দেওয়ার জন্য। সেটা আপনারা যখন আমি Express.js আপনাদেরকে বোঝাবো তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে র নোড থেকে কেন আসলে Express.js ডেভেলপাররা কাজ করতে বেশি পছন্দ করে। এটা জাস্ট ডেভেলপার এক্সপিরিয়েন্সের জন্য। ইন টার্মস অফ পারফরমেন্স অর এনিথিং, র নোড ইজ দ্য বেস্ট। ঠিক আছে, সো এনিওয়েজ, সো র নোড দিয়ে আসলে আমরা নর্মালি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বানাই না, কারণ মানে সেই ক্ষেত্রে প্রোডাক্টিভিটি লেভেল থাকে না, কারণ এত মানে অনেক বেশি কোড লিখতে হয়। সো সেজন্য নর্মালি আমরা Express.js-ই ইউজ করি আর কি। সো এনিওয়েজ, তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে Node.js-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টা মডিউল দেখালাম। এই মডিউলগুলো সম্পর্কে আপনারা আরও স্টাডি করবেন, আমি W3 স্কুলসের লিঙ্কটাও দিয়ে দিব, সেটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট স্টার্টিং পয়েন্ট। সেটা আপনারা দেখবেন, আরও ক্লিয়ার হবে। খুবই ইম্পর্টেন্ট ইভেন্ট এমিটার, এই জিনিসটা খুব ভালো করে বুঝবেন, আরও বারবার রিভাইজ করবেন, আরও ডকুমেন্টেশন দেখবেন, ইন্টারনেট ঘাটলে আরও অনেক টিউটোরিয়াল পাবেন, সেগুলো দেখবেন। তো আমি মোটামুটি স্টার্টিং আইডিয়াটা দিয়ে দিলাম আপনাদেরকে, আশা করি এটা আপনাদের উপকার হবে। এছাড়া আমি যখন রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখাবো আরও দু একটা, তখন আপনারা আরও বেশি মানে কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল, আশা করি আপনাদের উপকারে এসছে। আর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি টাইম। আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, হ্যাঁ, আর যদি ভালো না লাগে ডিসলাইক দেন, কোনো সমস্যা নাই। আর প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আমি দেখছি যে অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। হ্যাঁ, সাবস্ক্রাইব করাটা আমার জন্য একটা ইন্সপায়ারেশন, এবং তার থেকে বড় কথা আপনাদেরও উপকার হবে। আমি ভিডিও দিলেই সাবস্ক্রাইব থাকলে আপনি নোটিফাইড হবেন, বেল আইকনে চাপ দিয়ে রাখলে নোটিফাইড হবেন, তাতে আপনার মানে খুব কুইকলি আপনি সেটার মানে অনেকটা ইভেন্ট এমিটারের মতো, সোজা কথা। ঠিক আছে, যে আপনি যখন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, একটা ইভেন্ট এমিটার আসলে এমিট হবে, যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে ইভেন্ট লিসেনারটা ফায়ার হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই।